লেখিকা মালা চক্রবর্তীর ভাঙনের কাল। সকালের সূর্যটা আজ মরা আলো ছড়িয়ে দিচ্ছে, কিছু মেঘ এসে আড়াল করে দিচ্ছে পূর্ণ আলোর বিচ্ছুরণকে। মণি তরকারির ঝুড়ি নিয়ে বসেছে রান্নাঘরের বারান্দায়। শাশুড়িমা বাসন্তী রান্না চাপিয়েছেন, না করে উপায় নেই, এখন আর শরীরে সয় না, তবু দেখে শুনে বৌমা এনেছিলেন। রান্নার দায়িত্ব তাকে দেওয়া চলে না, সারাক্ষণ উড়ু উড়ু মন। কি যে চায় ওর মনটা বুঝে উঠতে পারেন না বাসন্তী। ভেতর থেকে তাড়া দিলেন তিনি, কই গো বৌমা, তোমার আলু পটল কাটা হলো? মণি তড়িঘড়ি করে কিছু একটা দাঁড় করিয়ে শাশুড়ির হাতে দিয়ে এলো, ফিরে এসে আবার যথাস্থানে বসে পড়ল এসে। আসলে সে তো এতক্ষণ দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা দেওর সুরজিতের দিকে তাকিয়েছিল। রোজ দেখছে তাকে, রোজ একবার তার সাথে মিলিত হচ্ছে সে, তবু এই আকর্ষণ তার যায় না। মনির বয়স হয়েছে, দুটি ছেলে মেয়ের মা সে, গনু আর শুভা, পরে ক্লাস 9 আর 7-এ। মনির শরীর অনেকটাই ঢিলে হয়ে গিয়েছে, তবু শরীরের খিদে তার যেতেই চায় না। সুরও তাকে দলাই মালাই করতে গিয়ে বলে, তোমার ইয়েটা একটু বেশি। আসলে মনির তো বিয়ে হয়েছিল এ বাড়ির বড় ছেলে অভিজিতের সাথে। শ্বশুরের দোতলা বাড়ি, অনেক বড় ব্যবসা, টাকা পয়সা অনেক। মণি তো তখন তাপস নামের একজনের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এই ধনী শ্বশুর বাড়ির সন্ধান পেয়ে মনির তান্ত্রিক বাবা কালীমায়ের মন্দিরের খড়গটি নিয়ে তাড়া করেছিল মণিকে রাজি করাতে। শেষমেশ রাজি হয়ে গিয়েছিল মণি। কিন্তু হায় রে, মনির পোড়া কপাল, সুখ ঐশ্বর্য সব পাওয়া হলেও স্বামী হলো তার আলা ভোলা। পুজো পাঠ করে সারাক্ষণ। শাশুড়ি বলেন, আমার অভি তো স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ, ওর মনে কোনো কাদা নেই। কাদা না থাকলেও সে নতুন বিয়ে করা স্ত্রীকে সুখ দিতে অপারগ। তবে কি মণি আবার তাপসের কাছেই ফিরে যাবে? বলবে গিয়ে আমি ভুল করেছি? এমন হুমকি কিছু দিয়ে ফেলেছে মণি। সুরজিৎ খুব চালাক চতুর ছেলে, দেখতেও ভারী সুন্দর, কোনো ফিল্ম স্টারের চাইতে কোনো অংশে কম নয়। সে এসে দাঁড়িয়েছিল মনির সামনে। কি চাও তুমি? তোমাকে আমি সব সুখ দিতে রাজি আছি। এই কথাতে গলে গেল মণি। এর কাছে তাপস কোন ছাড়? তাপসকে এক লহমায় ভুলে গেল মণি, থেকে গেল এখানেই। অভিজিৎ এতটাই আলাভোলা যে ঠাকুর পুজো দেওয়ার সময় গামছা পরে নিয়ে যখন সে বেরোয়, গামছা এতটাই ওপরে উঠে থাকে তার পুরুষাঙ্গ বেরিয়ে থাকে। মণিমালা স্বামীকে অবজ্ঞা করে না, বারে বারে সে গামছা টেনে নামাবার চেষ্টা করে। বাসন্তী মনে মনে আশ্বস্ত হন, না, বৌমা অভির দিকে নজর তো রাখছে, ফেলে তো আর দিচ্ছে না। সবটাই আসলে সুরোর পরামর্শ। সম্পর্ক রাখতে গেলে দাদাকেও চাই পাশে। এই যে তারই ঔরসজাত 2 সন্তান গনু আর শুভা, সে দাদার ওপরে ঠেলে দেওয়াটাই যুক্তিযুক্ত হবে, এসবই সুরোর ইঙ্গিত। তাতে মনির স্বামী সন্তান রয়েছে, দাদাও কলঙ্ক মুক্ত হতে পারল, জগৎ সংসারও তুষ্টি পেয়ে ভুলে রইল। এক্ষেত্রে আর মনির কথা ভেসে উঠল না। বেশ চলতে লাগলো দেওর বৌদির প্রেম। মনি ভাবে সুরোই তার প্রেম ভালোবাসা সব কিছু। মনির শরীর কেটে রক্ত বের করে দিলেও যেন সে রক্তেও লেখা থাকবে সুরোর নাম, কিন্তু সবটাই গোপন। বাসন্তী মাঝে মাঝে ছোট ছেলেকে নিয়ে অস্থিরতা বোধ করেন। কি রে, বিয়ে থা করবি না? ভবিষ্যৎ বলে কিছু নেই নাকি? বলিস তো পাত্র দেখি, বিয়ের বয়স তো পেরিয়ে গেল। না না, বিয়ে আমি করব না মা। এই তো দাদা রয়েছে, দাদার বাচ্চারা রয়েছে, বাবার ব্যবসা রয়েছে, একটা জীবন আমার ঠিক কেটে যাবে। বাসন্তীর মনে যে কিছু বেঁধে না তা নয়। কি এত দিনরাত বৌদির সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর? পুরনো দিনের মানুষ তিনি তো ভাবেন স্বামী যে একমাত্র ধ্যান জ্ঞান হতে হয় যে কোনো নারীর কাছে, সেখানে অন্য কিছু আসতেই পারে না, এই বিশ্বাস নিয়েই চলেন তিনি। অভি বসে বসে আকাশ পাতাল ভাবতে থাকে, এই জগৎ কত সুন্দর। আকাশে বাতাসে তিনি শুধুই তিনি কেমন তার জানা নেই, তবু সে ভেবে নিতে পারে এক সৌম্য দর্শন সন্ন্যাসী, বিপুল আকার তার, আশীর্বাদের হাত তার সকলের ওপর। সকলের ভালো করেন তিনি। মা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, তার ওপর ভক্তি নিয়ে চলবি অভি, সব ভালো হবে দেখবি। এত একটা পড়াশোনাও তার জানা নেই, কোনো মতে 12 ক্লাস উতরে ছিল সে।
গভীর কিছু ভাবনা সে ভাবতে অক্ষম, সোজা সরল ভাবনাটুকুই তার সম্বল। মণি তাকে সকাল থেকে বলতে শুরু করে, মুখ ধোও, জল খাবার খাও, দুপুরের খাবার খেয়ে ঘুমোও, বিকেলের চা, রাতের খাবার খেয়ে বিছানায় এলে নরম হাতে তার গাল মুখ হাতিয়ে দেয়। কি যে ভালো লাগে তার। মণি যে বড্ড ভালো বউ, এই বিশ্বাস তার মনে গেঁথে গেছে। ঠাকুর দিতে গিয়ে ভুলবশত একটু জল পড়ে গেলেও মণি, এমনিতেও জপের মতো মণি ডাক তার মুখে লেগেই থাকে। বাসন্তী ভাবেন তার ছেলে তার বউ ছাড়া কিছুই যে বোঝে না। গনু আর শুভা স্কুল থেকে ফিরেই বাবাকে জাপটে ধরে এসে। বাবা তাদের কাছে খুব প্রিয়। অভিজিতের মাথায় একটি প্রশ্ন কিলবিল করতে থাকে। বিয়ে টিয়ে সব হলো তাদের, বড্ড ভয় করছিল অভিজিতের। একটা জলজ্যান্ত মেয়ে নাকি তাকে নিয়ে তার পাশেই শোবে। কি ভয়ঙ্কর! ভাবলেই প্রকৃতির ডাক এসে বারবার করে তার কাপড় ভিজিয়ে দিচ্ছিল। দিন তিনেক তো শুয়েছিল তার বউ তার পাশে, তারপর থেকে কোথায় যে উঠে চলে যেত। বউ বলেছে সে নিয়ে তুমি আর ভাবতে যেও না, সব মেনে নেয় এক কথাই অভিজিৎ। কিন্তু তারপর যে গনু এলো, তারপর শুভা। কেমন করে এলো? বিয়ে হলেই কি এভাবেই সন্তান আসে? বউ বলেছে সে নিয়ে আর তোমায় ভাবতে হবে না। হ্যাঁ তাই তো, ভাবতে গেলেই তো মাথাটা কেমন ঝিমঝিম করে। ঠিক বলেছে বউ, এত গভীর ভাবনা যেন সে না ভাবে। তবে এটা ঠিক, বাচ্চাগুলো যখন তাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে কি যে শান্তি মেলে তার। সে দেখতে পায় সেই দত্তি আকৃতির সন্ন্যাসী মিটিমিটি হাসছেন তাকে দেখে। কোলের শিশুর মতো আনন্দে কুলকুল করতে থাকে অভিজিতের বুকের ভেতরটা। তার মন বলে ওঠে, তুমি তো সব গো সন্ন্যাসী, সন্তানের মঙ্গল করো গুরুদেব। আকাশটা গুম মেরে থাকলে শরীরটাও কেমন যেন অস্থির লাগে অমলেশের। অনেকেই বলে এমন দিনে নাকি প্রেশার বেড়ে যায় বয়স্ক মানুষদের। হবে হয়তো। দোতলার দুটি বড় রুমের একটিতে অমলেশ থাকেন, অন্যটিতে সুরজিতের ঘর। ঘর বানানোর সময় মনে এত ফুর্তি ছিল, বাসন্তীকে বলতেন একা থাকার ব্যবস্থা করে নিচ্ছি, তুমিও নিচের তলায় একা থাকো এবার থেকে। একা থাকার সুখটা দুজনেই চেখে দেখি, কি বলো? বাসন্তীর তো স্বামীর সব কথাই শিরোধার্য, শুধু একটু হাসিতেই তার উত্তর মেলে। বাসন্তী সেই আগের মতোই কাঁসার থালা বাটিতে পঞ্চব্যঞ্জনে খাবার সাজিয়ে দোতলায় উঠে আসে। দেখি অমলেশ আতকে উঠে বলেন, আহা করো কি, তোমারও তো বয়স হচ্ছে, আমি না হয় কষ্ট করে। বাসন্তী মিনমিন করে উত্তর করে, যতদিন পারি। দোতলার জানালা দিয়ে চাপা বৌদিকে দেখতে থাকেন অমলেশ। অসুস্থ স্বামীর হাত ধরে নিয়ে বাথরুমে আসছেন। বেচারি এখন আর সময় করে উঠতে পারেন না, একবার করে ঢু মেরে যাবেন যে। দিনগুলো কেমন পাল্টে গেল। সকালবেলা তার বাসন্তীটি স্টলে যাবেন বলে তৈরি হচ্ছেন। ধুতি আর শার্ট, ধোপ দুরস্ত তার। দামি আতর একটু পোশাকে না ছড়ালে চলে না তার। বাসন্তী সকালের খাবার হাতে নিয়ে তৈরি। এমন সময় ঝড়ের গতিতে এসে চাপা বৌদি হাজির। মূলত চাপা বৌদির উদ্দেশ্য হতো তিনি দেখতে কালোমালো হলেও বুদ্ধিতে সেরা। রূপ থাকা মহিলারা সে তুলনায় বুদ্ধিতে অর্বাচীন। এটিকে কেন্দ্র করেই চাপা বৌদির যত কথা, রঙ্গ রসিকতা। মন্দ নয়, একটু হাহাহিহি করে নিয়ে বেরিয়ে যাওয়া। সে দিনগুলো কেমন হারিয়ে গেল। যত কথাই হোক, অমলেশ স্বপ্নের মতো একটি দৃশ্য দেখে যেতেই থাকেন। গঙ্গার ঘাটে ভেসে এলো এক সোনার থালা। বাসন্তী লাল পেরে গরদের শাড়ি পরে নিয়ে সে থালাটি হাতে নিয়ে ফুল রেখে দিয়ে দাঁড়িয়ে রইল। এই পবিত্র মূর্তিটি যতদিন কল্পনায় থাকবে অসুস্থ তিনি হতেই পারেন না বলে তার বিশ্বাস। এই গঙ্গা নদী এলো কি করে তার মনে? এসেছে কারণ গঙ্গার তীরে একসময় তিনি এক ফালি জমি কিনেছিলেন। ছোট ভাই সমরেশকে দায়িত্ব দিয়েছিলেন জমিটি কেনা থেকে তদারকি করার জন্য। উচিত কাজ হয়নি সেটি, কারণ সমু ঘুরে ফিরে দাদার বাড়িতেই এসেছিল। অভিটাকে সুযোগ পেলেই মেরে ধরে কিলচর ঘুষিতে নাজেহাল করে তুলত। বাসন্তীকেও কড়া শাসনে রাখতে চাইতো সে। অমলেশের ধারণা সমুর জন্যই অভিটে এমন আলাভোলা তৈরি হয়েছে। তিনি সমুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আবার কি কারণে তাকেই জমি কেনার ভার দিয়েছিলেন তিনি নিজেই বুঝে উঠতে পারেননি। পুরোপুরি নিজের অধিকারে নিয়ে নিল সে জায়গাটি। এই সূত্রেই বার কয়েক ওখানে গিয়ে গঙ্গা দেখা, আর কেন যেন বাসন্তীকে নিয়ে এই দিবা স্বপ্ন দেখার শুরুটা ওখান থেকেই।
মনের বিচিত্র সব খেলাগুলো কি তার মনেই এভাবে আসে, না সবার মনেই? ভেবে আর কুল কিনারা করে উঠতে পারেন না তিনি। দাদাকে ঠকিয়ে দেবার ফল হাতে নাতে পেয়ে গেছে সমু। জমিটুকু নাকি বিক্রি করে দিয়ে বেশ কিছুদিন বসে খেয়েছে সে। আজ শোনা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে ভিখারি সেজে বসে থেকেই তার পেট চলে। কতটা মর্মান্তিক বিষয়টি! জীবনের কালো অধ্যায়ের আরও একটি দিক রয়েছে অমলেশের জীবনে। কিশোর বয়স থেকে তিনি দেখতে পেতেন মাতৃহারা সংসারে তার পিতা রাধুনী মাসির ওপরেই তার অগাধ বিশ্বাস ছিল। শোয়া বসা সব তার সাথে। আচ্ছা, সমাজ বলে কি কিছু ব্যাপার নেই তার পিতার কাছে? সহ্য করতে না পেরেই সে বয়সেই তার পালিয়ে আসা, সেই থেকে শূন্য হাতে শুরু করা তার সবটুকু। ভালো একটু চা পাতার সন্ধানে তিনি কোথায় না কোথায় ছুটে বেরিয়েছেন। একটা সময় দাঁড় করাতে পেরেছিলেন টি স্টলটি। প্যাকেজিং হয় তার দোকানেই। শহরে একমাত্র চায়ের দোকান বলতে তারই ছিল। এখন ২-৪টি যদিও হয়েছে। দিন ফুরিয়ে আসছে বলে এক হাহাকারের আভাস পাচ্ছেন তিনি। একমাত্র সুরই পারে সমান তালে দোকানটাকে চালিয়ে নিতে। কিন্তু কোথায়? তার তো বাড়িতেই আরাম, আয়েশ করে সময় কাটে। আর কাকে দায়িত্ব দিয়ে যেতে পারবেন তিনি? ভুল হলো, কোথায় যে ভুল হলো কে জানে। মনের এই কুড়ে খাওয়া থেকে মুক্তি তো একদিন মিলবেই, কিন্তু আত্মা কি শান্তি পাবে তাতে? পিতৃদেব শেষকালে তার কাছে এসেছিলেন, তখনও তার উপর থেকে রাগ যায়নি অমলেশের। কথা হলো নাকি একটা মানুষের পরিচয় হলো তার পরিবার। কেন একটি পরিবার অমলেশ পেলেন না? যার কাছ থেকে পাওয়ার কথা ছিল তিনি নিজেই। কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস, ত্যাগ দিলেও ত্যাগ দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে কখনো। তাছাড়া বাসন্তী বলে, তিনি তোমার বাবা, আমার শ্বশুর মশাই। জীবনের শেষটুকু কাটাতে এসেছেন, ফেলে তো আর দিতে পারি না। বিছানায় যতদিন ছিলেন বাসন্তী করে দিয়েছে সবটুকু। সে বেশ পরিতৃপ্ত হয়েছে তাতে। কিন্তু সন্তান হয়ে একবারের জন্য অমলেশ যাননি বাবার কাছে। শেষকালে বাবার মুখ থেকে একটা কথাই শুনতে পেতেন তিনি, বৌমা, অমুটা একবারের জন্য এলো না আমার কাছে। মারা গেলে ধরাচুরো পড়া থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি সবই করেছেন। সবটাই কেমন লোক দেখানো ছিল। অনেকদিন পরে হলেও মণিমালা পিত্রালয়ে আসে মাকে দেখতে। বাবা কালী সাধকের ছুতো ধরে দিনরাত মদ খেয়ে মাতাল হয়ে বসে থাকে সারাক্ষণ। মাকেও তো আগ জীবনে বহু জ্বালা সহ্য করতে হয়েছে। তখন তিনি ছিলেন ট্রাক ড্রাইভার, কত অঘাট কুঘাট ঘুরে বেরিয়েছেন। তারপর কার পরামর্শে যেন তান্ত্রিক হওয়া। ভুজুং ভাজুঙে পরিশ্রম কম, কামাই বেশি, ব্যাস হয়ে গেল। মাতাল হয়ে মনির দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছোড়েন বাবা, কি এখন কেমন লাগে রে মেয়ে? এই বাপের জন্যই তো পেলি রে এমন ঘর বর। মনির মুখটা বিরক্তিতে ভরে ওঠে। পেয়েছি তো সবই, তোমার মেয়ে হয়ে তো চরিত্র জলাঞ্জলি দিয়েই ফেলেছি আমি। তুমি তো কিছুই জানলে না। এমন বাপেরা মেয়ের কোনো খবর রাখবে এমন আশা করাটাই তো বৃথা। মনে এই কথাগুলো ভেবে নিয়ে মুখে মণি বলে, আমি কিন্তু এখানে তোমায় দেখতে আসিনি বাবা। মণি যাচ্ছিল তার ছোটবেলার সইয়ের সাথে দেখা করতে। ওই তো ইট ভাটা ছাড়িয়ে নিয়ে তাপসের শুয়োরের ফার্মটি ছাড়িয়ে শিরিষের তলা দিয়ে এগিয়ে গেলেই অনুদের বাড়ি। শিরিষের গাছের নিচে আসতেই মনে হলো ওটা কে? তাপস না? সাইকেলের প্যাডেলে এক পা মাটিতে এক পা দিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। তাকে অতিক্রম করে যেতে গিয়েও থমকে দাঁড়ালো মণি। তুমি এখানে? আমি তো এখানেই থাকি জানো না। অনেক বছর বাদে দেখা হলো। তাই তো হবার কথা। শুনেছি তোমার বরটি নাকি বোম ভোলানাথ। তা ভালো আছো তো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি আমি। ওরা তো খুব বড় লোক। আমিও তো খুব বড় লোক এখন। তা কখনোই বরকে সাথে নিয়ে আসতে দেখি না যে। তোমার ওই হিরো দেওয়ারই তো নিয়ে যায় কেন? মণি এবার ওর কথায় ঢোক গিলে ফেললো একটা। তাপস বলে উঠল, কি হলো, ভয় পেলে নাকি? সুন্দর পুরুষ হাতের কাছে পেলে তোমার যে আর হিতাহিত জ্ঞান থাকে না, সেটি আমার চাইতে আর কে বেশি জানে বলো? মণি ওখান থেকে পালাতে পারলে বাঁচে, বলল, আমি এবার আসি। যেতে যেতে মণি ভাবতে লাগলো, বিয়ের বাইরে কারোর সাথে সম্পর্ক নিয়ে চলা যে কতটা কঠিন। এরপরে হয়তো তাকে বাড়ির বাইরে বেরোনোটাই বন্ধ করে দিতে হবে। পারে সে? সুরোর জন্য গোটা পৃথিবী ছেড়ে দিয়ে বসে থাকতে পারে সে? সুরজিৎ এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থেকে তার চুলের পাড় ঠিক করছিল। ভালো সাজগোজ, ভালো পোশাক, ভালো খাওয়ার দিকে তার ঝোঁক বেশি। বাবা তাকে ডেকে নিয়ে একদিন বলেন, এভাবে ঘরে বসে না থেকে দোকানের কাজকর্মগুলো তো দেখতে পারিস, শিখতে হবে না? তুই ছাড়া কে আর দেখবে এসবের কথা ভাবতেই চায় না সুরো। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় সে।
যা হয় হবে, পরে দেখা যাবে, এমনই ভাবনা তার। আয়নার সামনে অনেকটা সময় কাটিয়ে সে বারান্দায় বেরিয়ে আসে। আনবাড়ির বকুলের ডালটি এসে বারান্দার কোণটি কেমন ছুঁয়ে আছে, যেন হাত বাড়িয়ে বন্ধু হবার মতো। ফুল ফোটে সে ডালে, আবার ঝরে পড়ে। সুরো হাতে কিছু ফুল কুড়িয়ে নিয়ে গন্ধ শোকে। গনু বা রাজদীপ ভারী মিষ্টি একটি ছেলে। পড়াশোনা ছাড়াও আঁকতে সে খুব ভালোবাসে। ছোট ছোট কিছু কার্টুন চরিত্র এঁকে তাতে কিছু লিখেও দেয় সে। অনেকেই দেখে প্রশংসা করে বলে, সুন্দর তো, এভাবেই এগিয়ে যা, তোর হবে। গনু এসেছে তার ছোটকার কাছে, দাও না আমাকে আঁকার স্কুলে ভর্তি করে। সুরো মুঠো খুলে আবার একটু বকুলের গন্ধ শুকে নিয়ে বলল, এসব আঁকা ফাঁকা শেখার দরকার নেই তোর, তুই বরঞ্চ গানটা শেখ আমার কাছে। ঘরে হারমোনিয়াম তানপুরা থাকতে তুই অন্য কিছু শিখতেই বা যাবি কেন? গনু কেঁদে উঠে বলে, না না না, গান শুনতে আমি ভালোবাসি, কিন্তু গাইতে নয়। কাঁদতে কাঁদতে সে চলে যায়। সুরোর গলায় সুর দেখে বাবা তাকে হারমোনিয়াম তানপুরা কিনে দিয়েছিলেন। সুরটি অবশ্য অতিমাত্রায় কম্পিত সুর, তা হলেও নজরুল গীতি ভালোই মানাতো তার গলায়। গানের মাস্টারের কাছে মেরে কেটে ওই মাস তিনেকের মতো সারেগামা আয়ত্ত করে নিলেই হয়ে গেল। তারপর থেকে নিজেকে নিজে বিশারদ বলে ভাবে সে। শুভা বড্ড সাজনী মেয়ে। বিছানায় শুয়ে শুয়ে মা আর মেয়ের কত শত আহ্লাদি গল্প চলতে থাকে তাদের। মেয়ে ফিসফিস করে মায়ের কানের কাছে বলতে থাকে, জানো মা, স্কুলে যাওয়া আসার পথে কাজল নামের ছেলেটা আমার দিকে এমনভাবে তাকিয়ে দেখতে থাকে যেন গিলেই খেয়ে ফেলবে আমায়। মণি মেয়েকে আরও কাছে টেনে নিয়ে বলে, দেখবে না কত যে সুন্দরী মেয়েটা আমার। হঠাৎই মণির মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল ঝুপ করে। উঠে গিয়ে আলমারি থেকে গনুর একটা ছেঁড়াফাটা প্যান্ট বের করে নিয়ে এলো। গনু আঁকার খাতায় বুঁদ হয়ে বসেছিল। তার হাত ধরে টেনে উঠিয়ে বলল, চল দাদুর কাছে যেতে হবে, প্যান্টটি পরে নে শিগগির। শ্বশুরের সামনে হাজির হলো এসে মা আর ছেলে। কান্না কান্না গলায় বলল মণি, দেখুন বাবা দেখুন, ছেঁড়া প্যান্ট পরে রয়েছে আপনার নাতি। অমলেশ হুড়ো তারায় ছিলেন, দোকানে বেরোবেন, বললেন, আগে বলনি কেন? মানিব্যাগ থেকে এক মুঠো টাকা বৌমার হাতে গুজে দিয়ে বললেন, আজই বাজার থেকে কিনে আনবে গিয়ে। কোথা দিয়ে ভাঙন ধরছে অমলেশের সংসারে তিনি কিছু টেরই পাচ্ছেন না। মাঝে মাঝে এমন কাণ্ড ঘটায় মণি। টাকার গোছা হাতে করে এসে হিসেব করতে বসে। এভাবে সঞ্চয় করে ফেলেছে সে অনেকটা। করবে না? তারও তো ভবিষ্যৎ বলে কিছু আছে নাকি? যাকে দেহ মন প্রাণ দিয়ে বসে রয়েছে তার তো আবার কামাই নেই এক পয়সা। কাজেই নিজের আখের গোছাতেই হবে। গনু কেবল অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে দেখে মা তার করছেটা কি। মণি বলে, হা করে তাকিয়ে আছিস কি? প্যান্টটা যে বদলে ফেলতে হবে সে খেয়াল নেই? গনু খুব মর্মাহত চিত্তে সেখান থেকে উঠে চলে যায়। খুশি মনে দোতলায় উঠে যায় মণি। দরজা খুলতে দামি পারফিউমের গন্ধ ভেসে আসে সুরোর গা থেকে। সুরো এগিয়ে এসে বলে, দেখো দেখো আমার হাতে বকুল ফুল, কি সুন্দর গন্ধ শুকে দেখো একবার। মণি এ সময় নিজের মধ্যে আছে কি নেই, তবু জোর করেই তার হাত খুলে নিয়ে ফুলগুলো রাখলো তার হাতে। ফুলগুলো নিয়েই মণি ছুঁড়ে ফেলে দিল বিছানায়। তারপর পাগলের মতো আছড়ে কামড়ে দিতে থাকলো সুরজিতের সারা গায়ে। এ সময়গুলোতে মাঝে মাঝে সুরোর মনে এক কষ্টের উদয় হতে থাকে। মনে হতে থাকে একটা ভালো মনের মানুষ সে হতেই পারত, কিন্তু কি এক বেড়াজালের মধ্যে জড়িয়ে পড়ল সে। তবে এ সমস্ত চিন্তা তার ক্ষণস্থায়ী, বেশিক্ষণ ধরে সে রাখতে পারে না। রাগের বশে সে বলে ফেলল, ভালো কিছুতেই তোমার রুচি নেই না? শরীরের বাইরে আর কিছুই বোঝো না তুমি? কেমন মানুষ তুমি? ফুলের গন্ধ ভালোবাসো না? গান শুনতে চাও না? কেন কেন? ভালো হতে চেয়েছিলাম আমি, তুমি হতে দিলে না। আরও বেশ খানিকক্ষণ বকবক করলো সুরো। ভয় পেয়ে গিয়ে শরীরের কথা ভুলে নিজের ঘরের দিকে ছুটে বেরিয়ে গেল মণি। মণি অল্প অল্প বুঝতে পারছে যে পথে সে হাঁটছে সেটা ঠিক নয়। তাকে এভাবে সকলের কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে। শাশুড়িমা বলেছিলেন, এবার সুরোর একটা বিয়ে দরকার। আমার তো হাতে পায়ে জোর কমে এসেছে, তুমি একটি পাত্রী খুঁজে বের করো বৌমা। মণি কথাটি শুনে থম মেরে গিয়েছিল। তবু চেষ্টা একটা তাকে করতেই হবে। এমন তো নয় জোর গলায় সে বলতে পারে যে সুরো আমার, শুধুই আমার। মণি তার বাপের বাড়ির অঞ্চল থেকে এক কালা কুৎসিত মেয়ের প্রস্তাব এনেছিল, যাতে তার রূপ দেখে সুরো তার কথা ভুলে না যায়। সুরোকে জানাতেই সে যাচ্ছে তাই ভাবে তুই তোকারি করে গালিগালাজ করেছিল মণিকে। তুই কি ভেবেছিস একটা যাচ্ছে তাই অপগণ্ড এনে আমার ঘাড়ে ঝুলিয়ে দিবি তুই, আর আমি তা মেনে নেব?
তোকে ঘাড়ে ঝুলিয়ে নিয়ে আমি যে সর্বনাশ ঘটিয়ে ফেলেছি, তারপর এ কথার পর বিয়ে নিয়ে আর কথা এগোয়নি। মায়ের মুখ থেকে আফসোসের কথাগুলো শুনতে পেলে চিড়চিড় করে বাজে কথাগুলো সুরো মনে মনে বলতে থাকে, কোন জালে জড়িয়েছি আমি, তুমি যদি জানতে মাগো। জানার প্রয়োজনও নেই, মানে জায়গা মতো পৌঁছে যাও। আমি পড়ে থেকে পচে মরি এখানে, এছাড়া অন্য কোনো গত্যন্তর আর নেই আমার। দাদা, দার্জিলিং টি 200 গ্রাম। হ্যাঁ। বাবা কোথায় যেন? ওই তো 4 নম্বর টিনে, দে ঠোঙা নে। ওঠা ওয়েট মেশিনে। অভিজিৎ আসছে দোকানে আজকাল, কাজ করতে তার ঘাম ছুটে যাচ্ছে, হাত পা কাঁপছে। সময় লাগলেও কাজটি সে করতে পারল। যদিও খরিদ্দার বলে গেলেন করিতকর্মা একটি ছেলে রাখলেই পারেন, এর দ্বারা কিচ্ছু হবে না। অভি উঠে পড়ল, বাড়ি যেতে হবে তার, ঠাকুরের খিদে পেয়েছে, খেতেও তো দিতে হবে তাকে। আজ সন্ন্যাসী ঠাকুর আসবেন কি না, মাথায় অনেক চিন্তা তার। রোজ তো আসেন না, কেন কে জানে। এলেই মা ডাকতে ডাকতে মায়ের কাছে গিয়ে বলে তিনি এসেছিলেন মা, না এলে তার মুখ ভার হয়। বাসন্তী বলেন আসবে বাবা, আসবে, তোর কাছেই তো আসেন তিনি। মাথায় হাত বুলিয়ে বলেন তুই একটা সাচ্চা মানুষ বাবা। বাসন্তীর কোনো চাহিদাই নেই। আগে রান্না করতে করতে ঘরের আসবাব দরজা জানালা ঝেড়ে মুছে চকচক করে রাখতেন, এখন আর দুদিকের সমান তাল রাখতে পারা যায় না। বহু পুরনো সহকারী বাদলের মা হাতে হাতে অনেকটা করে দেয়, সব দেখে শুনে বাদলের মাও বকবক করে। আর কত এই সংসারের জন্য করা। বউ এসে সংসার ধরবে তা না, গতরে খেটে শাশুড়ি করবে, বউ খাবে। দেখিনি বাপু এমনটি কোথাও, লাজ লজ্জা বলে কিচ্ছুটি নেই। কি হবে আপনার, একবার ভেবে দেখেছেন মাসিমা? বাদলের মা পর্যন্ত কতটা বোঝে, বাসন্তী কিছুই বোঝেন না। এই না বোঝাটাও তো ভাঙনের পক্ষেই যায়, তবু তিনি বোঝেন না। সে কোন 11 বছর বয়সের বালিকা বধূ হয়ে এসেছিলেন এ বাড়িতে নয়, দেশের বাড়িতে। শাশুড়িমা ছিলেন তখন, তিনি রাতের রান্না বসিয়েছেন। রান্নাঘরে 2টো পিঁড়ি জোড়া লাগিয়ে সেখানে ঘুমিয়ে পড়তেন বাসন্তী। শাশুড়ির খেয়াল হলে বলতেন এখানে কেন, ঘুম পেলে বিছানায় গিয়ে শো। ও বৌমা। ধচমচ করে উঠে চোখ রগড়ে নিয়ে তিনি বলে উঠতেন না, মা বলে দিয়েছে শাশুড়ি যেখানে থাকবেন তুইও সেখানেই থাকবি। তাই শাশুড়িমা হাসবেন না কাঁদবেন ভেবে পেতেন না। এমনই সরল মন বাসন্তীর আজও রয়েছে। এমন মন নিয়ে সংসার চলে কিনা সেটাও তিনি বোঝেন না কোনোভাবেই। তাই তো 4 দেওয়ালের ভেতরে থাকা মানুষগুলো তাকে এভাবেই ঠকিয়ে চলেছে। নিজের সন্তান সুরো, পুত্রবধূ কতটা গর্হিত অপরাধ করে চলেছে তার সরল মনে ধরাই দেয় না কিছু। তাই মোহনার দিকে না এগিয়ে ভাঙনের কবলে পড়ে নদী। একদিন ডুবিয়ে ভাসিয়ে দিয়ে বেরিয়ে যাবে ঠিক, এ সমস্ত কিছুই ধরা দেয় না বাসন্তীর চোখে। যেন নিঃস্ব রিক্ত চরবাসিনী এক, সর্বস্ব হারাবার ভয় মোটে নেই তার। শুভা ভুরু এঁকে চোখে কাজল লাগিয়ে নিয়ে স্কুলে যায়, এই নিয়ে কোনো দিদিমণি বাঁকা মন্তব্য করেছেন। ঘরে এসে নাকি কান্না কাজ শেষে মণি কোমর বেঁধে নিয়ে স্কুলে ছুটল দিদিমণির সাথে ঝগড়া করবে বলে। বাচ্চা মেয়ে চোখে একটু কাজলই তো লাগিয়েছে, ঠোঁটে লিপস্টিক তো আর লাগায়নি, তার জন্য এমন কথা। সংসেজে স্কুলে এসেছো কেন তুমি? এত বড় কথা দিদিমণির? এর একটা বিহিত করা চাই। ঝগড়াতে মণি ওস্তাদ একেবারে। বাবার সাথে নিত্যদিন সে ঝগড়া করত, তাপসের সাথেও কম ঝগড়া হয়নি তার। গনু একটা বাচ্চা ছেলে, সে পর্যন্ত মাকে বারণ করছে এই কথা নিয়ে তুমি ঝগড়া করতে যেও না মা, তার চাইতে বরং বোনকে চোখে কাজল না পড়ে পড়ায় মন দিতে বলো মা। কে শোনে কার কথা? শিক্ষিকাকে অল্প বিস্তর শিক্ষা না দিয়ে এলে চলবে না তার। অমলেশ যত দেখেন ভেবে অবাক হন, কিছুই নেই এই গণ্ডমূর্খগুলোর মাথায়। শুরু আবার পেছন থেকে ধোয়া দিচ্ছে মণিকে, যাও যাও, ওই শিক্ষিত মানুষগুলোকে একটু বুঝিয়ে দিতেই হয় কাকে কি বলবেন অমলেশ। কেন যে এমন একটি পরিবার থেকে মণিকে ছেলের বউ করে আনতে গিয়েছিলেন তিনি, সবই নিয়তির বিধান। তিনি কি আর নিজে কিছু করেছেন? আড়াল থেকে কেউ তাকে দিয়ে করিয়েছে সব, এটি বিশ্বাস করেন অমলেশ। তাই মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই তার। সুরো মাঝে মাঝে একটা কথাই বলে, কি সমস্যা, আমি রয়েছি না? কিন্তু বাবা চোখ বুঝলে এতগুলো মানুষ যে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার চোখের সামনে, ওরা খাবে কি, পড়বে কি, সেসব ভাবনা কিভাবে সে একবারও ভাবে? চায়ের ব্যবসা, আর এমন কি ব্যবসা? আমি তো অন্য কোনো নতুন ব্যবসা খুলবো বলে ভেবে রেখেছি। যে নাকি এতটা আরাম আর আয়েসের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, সে কি না এসব ছেড়ে রেখে দিয়ে গতর খাটাবে? এটাও কি সম্ভব? অমলেশ আর ভেবে কিছু ঠিক করে উঠতে পারেন না। শরীরটাই ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে। দূরে কোথাও গান বাজছে শুনতে পান, এই মানব দেহা মাটির ভাঁট ভাঙিলে হবে রে খণ্ড খণ্ড।
সেই ছোটবেলা থেকে বড়দের মুখে সবসময় শুনে এসেছেন, এ সংসারের ভরা সমুদ্রে মিথ্যে সব মায়া মোহজাল। তবে মরীচিকা ধরতে পারার জন্য সবাই ছুটেছে, তিনিও ছুটেছেন। তাহলে এ পাওনাটুকু তার একার নয় কিছুই, এটুকুই হয়তো সান্ত্বনা তার কাছে। দিন আসে দিন যায়, সূর্য ওঠে অস্ত যায়, চলে যায় সুখের কাল, স্মৃতিগুলো রাখা থাকে যতনে। সন্ধ্যারানী নেমে আসেন কালো জড়িবুটির আঁচল বিছিয়ে দিয়ে, শঙ্খ বাজে, ঘণ্টা কাঁসর উলুধ্বনিতে বরণ করা হয় তাকে। এমন সময় মণিমালা এলো তার বাপের বাড়ি থেকে, সাথে করে একটি 7-8 বছরের মেয়েকে নিয়ে এলো। নাম তার বুড়ি, এছাড়া অন্য কোনো নাম নেই তার, নাম দেবার মতো কেউ নেই। বাবা নাকি তার মাকে ছেড়ে গেছে তার জন্মের আগেই। মায়ের হয়েছে মাথার গণ্ডগোল, মণি বলেছে যাবি আমার সাথে, নিয়ে এলো তাকে। বুড়ির গায়ের চামড়ায় পরতে পরতে ময়লা, মাথার চুলে জট পাকানো, লালচে উকুনে ভরা। বাসন্তী মেয়েটাকে নিয়ে পড়লেন, গা ঘষে দিলেন সাবান ছিবড়ে দিয়ে, চুলে শ্যাম্পু করে দিলেন, নিজের পাশে এক বিছানায় শোয়ালেন তাকে। গামলাতে ময়দা নিয়ে ছানতে বললেন তাকে। বাসন্তীর সমবয়সী পাড়ার এক মহিলা এলেন বেড়াতে, তিনি বললেন, ময়ান দিয়ে মাখো তো দেখি ময়দাটুকু। বুড়ি চোখ পিটপিট করে বলে ওঠে, ময়ান কোথায়, বাজার থেকে আনা হয়নি তো এটি। হাসির রোল ওঠে। হলে কি হবে, যার পেটে দুবেলা দানা পড়েনি সে কি করে জানবে ময়ান আর লুচির কথা। একটি কাজে এমনই ঠোকর খেতে খেতে কাজের পাঠ শিখেছে বুড়ি। মেয়েটা আলো ছড়াচ্ছে এ বাড়িতে। মণি এতদিনে একটা কাজের কাজ করলো, তবু সুযোগ পেলে শাশুড়িকে একবার করে শুনিয়ে দেয়, বুড়ি কিন্তু আমার। কাউকে নিজের করে পেতে হলে যে গড়ে তুলতে হয় নিজের মতো করে, সে তো আর লেখা হয়নি মনির প্রকৃতিতে। এমনি করে দিন চলে যায় মনির। বাসন্তী আর 10 বার করে ওপরে ওঠেন না। অমলেশের যা যা প্রয়োজন এবার থেকে বুড়ি দিয়ে আসে ওপরে। দিনে একবার মতো বাসন্তী ওপরে উঠে আসে। অমলেশ ভাবেন, তবে কি বাসন্তীকে তার কাছ থেকে আলাদা করে দেওয়াটা কি ভুল হয়েছিল? ভুল তো জীবনের প্রতিপদেই হয়েছে, এটা ঠিক। তবে বাসন্তী কিন্তু আক্ষরিক অর্থেই সব পাত্রেই আকার ধারণ করে নিতে পারে। চাপা বৌদির উঠোনে মৃতের প্রদীপ জ্বলছে। দীনেশবাবু গত হয়েছেন কদিন হলো। শোক দুঃখের ভেতরেও মুক্তির বাতাস একটু খেলছে যেন। বহু দুর্ভোগ ভুগতে হলো চাপা বৌদিকে। দীনেশবাবুর স্বল্প আয়ের ভেতর এতগুলো ছেলে মেয়ে কোনোভাবে দাঁড়িয়ে গেল। এবার হয়তো একটু সুখের মুখ দেখতে পাবে সংসারটি। অভাব হয়তো জীবনের শিক্ষার একটি বড় কারণ, কিন্তু ওই রমরমার দিনে আর অভাব কোথায় কিনতে পেতেন অমলেশ? এবার বুঝতে পারছেন অমলেশ মধুসূদনের কবিতার অর্থটুকু। ধন্য আশা কুহকিনী, বা এ জীবন রঙ্গমঞ্চের কাঠ পুতুলিয়া সবাই। জোর করে কিছুই করা চলে না এখানে। এখন দেহের সাথে সাথে মন ভেঙে পড়ছে কেবল। শুয়ে থেকে থেকে জীবন নিয়ে চর্চা করাটাই সময় কেটে যায় হু হু করে। এটিকেও যেন এক দুঃখ মিশ্রিত সুখই বলা চলে। আজও সেই বাঁশির সুর কানে আসে অমলেশের, দূর থেকে শুনতে পান তিনি। সেই সব দিনে সারাদিন পরিশ্রম করে এসে গভীর রাতে বাঁশি বাজাবার নেশা ছিল তার। এক রাতে মশারি জড়িয়ে শ্বাসরুদ্ধ অবস্থা হয়েছিল তার। সে কি ভূত নাকি দেবতা এসেছিলেন তার কাছে? আজও উত্তর মেলেনি তার। পরদিন প্রভাতে বাঁশিটি বিসর্জন দিয়েছিলেন লেকের জলে। উত্তর আর কে দেবে তাকে? এর উত্তর না জেনেই চলে যেতে হবে তাকে। একটাই প্রশ্ন জাগে তার মনে, এমতো অলৌকিক ব্যাপার স্যাপার কি শুধু তার জীবনেই ঘটেছিল, নাকি আর কারো জীবনেও ঘটে থাকে? তিনি অন্তত যে 2-4 জনকে জানিয়েছেন ঘটনাটির কথা, তারা বলেছেন আজগুবি। এর উত্তর খুব পেতে ইচ্ছে করে। কোথায় গেলে পাওয়া যাবে এর উত্তর? নাকি যেখানে যাওয়া হবে সেখানেই মিলবে এর উত্তর? অমলেশ জানেন না কিছুই।